উত্তর কোরিয়া নামটা শুনলেই কেমন একটা রহস্যময় অনুভূতি হয়, তাই না? কিন্তু এই রহস্যের ভেতরেও আছে আরও গভীর, আরও অন্ধকার এক গোপনীয়তা। একটা নাম, রুম 39। আর এই নামটা শুনলেই কিন্তু বিশ্বের বড় বড় সব গোয়েন্দার সংস্থার কপালে চিন্তার ভাঁজ পড়ে যায়। প্রশ্ন হলো কেন? ব্যাপারটা একটু ভাবুন তো। একদিকে একটা দেশের ওপর চাপানো হয়েছে বিশ্বের সবচেয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা, মানে যা একটা দেশকে আক্ষরিক অর্থেই পঙ্গু করে দিতে পারে। আর অন্যদিকে সেই দেশের নেতা কিম জং উনের বিলাসবহুল জীবনযাপন, তার সাথে পারমাণবিক অস্ত্রের ঝনঝনানি। এটা কিভাবে সম্ভব? এই যে আপাত দৃষ্টিতে অসম্ভব একটা সমীকরণ, এটা মিলছে কিভাবে? টাকাটা আসছে কোথা থেকে? এই হাজার হাজার কোটি টাকার প্রশ্নের উত্তর সেটা লুকিয়ে আছে একটাই জায়গায়, একটা অত্যন্ত গোপনীয় সংস্থার ভেতরে। বলা যেতে পারে এটা কিম পরিবারের একটা পার্সোনাল ট্রেজারি বা ব্যক্তিগত কোষাগার। কিন্তু এটা মোটেও কোনো সাধারণ অফিস নয়, বরং এটা হলো কিম ডিনাস্টির সেই গোপন ভাণ্ডার, তাদের ব্যক্তিগত রাজকোষ, যা কিনা পরিচিত শুধু একটা সংখ্যা দিয়ে। হ্যাঁ, সেই সংখ্যাটা হলো 39, রুম 39। তো চলুন এই নিষিদ্ধ জগতের ভেতরে ঝুঁকে দেখা যাক এর আসল উদ্দেশ্যটা কি আর এটা কিভাবে কাজ করে। সোজা কথায়, রুম 39 শুধু একটা অফিস না, এটা আসলে রাষ্ট্রীয় মদতপুষ্ট একটা অপরাধী সংস্থা। আর এর একটাই কাজ, যে কোনো উপায়ে, মানে বৈধ অবৈধ যে কোনো পথেই হোক, শাসকদের জন্য বিদেশি মুদ্রা জোগাড় করা। এর নেটওয়ার্কটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। এটা আসলে ওয়ার্কার্স পার্টিরই একটা সুপার সিক্রেট শাখা। এর এজেন্টরা, তারা কিন্তু ছদ্মনাম নিয়ে ছড়িয়ে আছে সারা বিশ্ব। আর তাদের মিশন একটাই, টাকা জোগাড় করা, যে কোনো মূল্যে। আর যেহেতু রাষ্ট্রের সাপোর্ট আছে, তাই আইনকানুন তাদের জন্য কোনো ব্যাপারই না। আচ্ছা, তাহলে প্রশ্ন আসে, এদের আয়ের উৎসগুলো কি? রুম 39 টাকা জোগাড় করার জন্য যেসব অদ্ভুত আর ভয়ঙ্কর রাস্তা ধরে, সেগুলো শুনলে সত্যি অবাক হতে হয়। অনেক বছর ধরে, মানে দশকের পর দশক, রুম 39-এর মূল কাজগুলো ছিল বেশ সনাতনী ধাঁচের ক্রাইম। যেমন ধরুন, নকল মার্কিন ডলার বানানো, নিষিদ্ধ ড্রাগসের ব্যবসা, মানে এমন কিছুই নেই যা এদের লিস্টের বাইরে ছিল। এমনকি খনি থেকে সোনা পাচার করা বা দামি গাড়ি আর মদের কালোবাজারি, সব কিছুই চলত এদের নিয়ন্ত্রণে। আর তাদের কাজটা এতটাই নিখুঁত ছিল, বিশেষ করে জাল ডলার বানানোর ক্ষেত্রে, যেটাকে বলা হতো বিশ্বের সবচেয়ে পারফেক্ট নকল কারেন্সি। ভাবা যায়? এটা থেকেই বোঝা যায় তাদের অপরাধের দুনিয়াটা কতটা সফিস্টিকেটেড ছিল। কিন্তু যুগ তো বদলেছে, তাই না? আর যুগের সাথে সাথে অপরাধের ধরনও বদলে গেছে। রুম 39ও কিন্তু পিছিয়ে নেই। তারা তাদের ফিজিক্যাল ক্রাইমের দুনিয়া থেকে বেরিয়ে এখন ডিজিটাল দুনিয়ায় নিজেদের সাম্রাজ্য তৈরি করেছে। আর এই নতুন ডিজিটাল জগতে তাদের সবচেয়ে বড় অস্ত্র কি জানেন? রাষ্ট্রীয় মদতে তৈরি এক অপ্রতিরোধ্য হ্যাকার বাহিনী। মানে একদল ব্রিলিয়েন্ট কিন্তু কোনো রকম নৈতিকতা ছাড়া সাইবার ক্রিমিনাল। আর এদের টার্গেট কারা? বিশ্বের বড় বড় ব্যাংক আর ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ, মানে যেখানে বড় অঙ্কের টাকা আছে। এরা হানা দেয় আর চোখের পলকে মিলিয়ন মিলিয়ন ডলার গায়েব করে দেয়। একটাই উদ্দেশ্য, যত বেশি সম্ভব টাকা কামানো। তবে এখানে একটা ব্যাপার আছে, এই অপরাধগুলো কিন্তু শুধু টাকা কামানোর জন্য না, এটা আসলে পুরো রাষ্ট্রটা টিকে থাকার আর নিজেদের ক্ষমতা দেখানোর একটা জরুরি হাতিয়ার। ব্যাপারটা অনেকটা এরকম, যখন পুরো দুনিয়া উত্তর কোরিয়াকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার দেয়ালে আটকে ফেলতে চায়, তখন এই রুম 39 সেই দেয়ালের ভিতর দিয়ে একটা সুড়ঙ্গ তৈরি করে। মানে এই সব আন্তর্জাতিক চাপকে তারা একরকম ভোঁতা করে দেয়। তো এই যে সাইবার ক্রাইম আর অবৈধ ব্যবসা থেকে কোটি কোটি টাকা আসছে, সেটা কোথায় যাচ্ছে? সোজা চলে যাচ্ছে কিম জং উনের পার্সোনাল ফান্ডে। আর সেই টাকা দিয়ে দুটো প্রধান কাজ হচ্ছে: এক, দেশে নিউক্লিয়ার ওয়েপন প্রোগ্রাম চালানো, আর দুই, শাসকের বিলাসবহুল লাইফস্টাইল বজায় রাখা। তাহলে বুঝতেই পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ। সত্যি বলতে, রুম 39 ছাড়া কিম পরিবারের শাসন টিকিয়ে রাখাই হয়তো সম্ভব হতো না। এটা তাদের ক্ষমতার অন্যতম প্রধান একটা পিলার। সব মিলিয়ে রুম 39 হচ্ছে একটা অদৃশ্য ছায়া সাম্রাজ্যের মতো, এমন এক জগৎ যেখানে ঠিক বা ভুলের কোনো জায়গা নেই, আছে শুধু টিকে থাকার লড়াই আর ক্ষমতা ধরে রাখার খেলা। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, যখন একটা গোটা দেশ নিজেই একটা অপরাধী চক্রের মতো কাজ করে,
তখন বাকি বিশ্বের নিরাপত্তা ঠিক কোথায় গিয়ে দাঁড়ায়? উত্তর কোরিয়ার এই যে অন্ধকার জগৎ, এটা কি কখনো প্রকাশ্যে আসবে? এটা আসলেই একটা বড় প্রশ্ন, যার উত্তর হয়তো সময়ই দিতে পারবে।